অ্যান্ড আমরা যে প্রথম চ্যাপ্টারটা এখানে অ্যাপ্রোচ করব সেই চ্যাপ্টারটা হচ্ছে প্ল্যানিং অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়া। এই চ্যাপ্টারটা শুরু করার আগে আমরা একটু ইন্ডিয়ান ইকোনমির সিলেবাসটা পুরোটাই দেখে নেব, কারণ আমাদের সিলেবাসের কভারেজটা আমাদের জানা চাই। ঠিক আছে, কোথা থেকে বেশিরভাগ কোশ্চেন আছে সেই সব চ্যাপ্টারগুলোকে আমি মোটামুটি এখানে সামারাইজ করেছি। বেসিক্যালি আমি পুরো ইন্ডিয়ান ইকোনমি সিলেবাসটাকে দুটি ভাগে ভাগ করেছি, পার্ট এ এবং পার্ট বি তে আমি ভাগ করেছি। এখানে পার্ট সি বলে আরেকটা পার্ট আসবে, সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড, মানে ইন্ডিয়ান ইকোনমি রিলেটেড কোনো কারেন্ট অ্যাফেয়ার্স, সেই কারেন্ট অ্যাফেয়ার্সকে আমরা পার্ট সি তে কভার করব, যেখানে বাজেট, ইকোনমিক সার্ভে বা আরবিআই কোনো মেজর ডিসিশনস বা কোনো বডি তৈরি হলো ফাইন্যান্সিয়াল বা ইকোনমি রিলেটেড, সেই সব জিনিসগুলোকে সেখানে আমরা কভার করবো পার্ট সি তে। তবে আমি এন্টায়ার সিলেবাসটাকে এখানে দুটি ভাগে ভাগ করেছি, সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। একটা হচ্ছে তোমাদের কনসেপ্ট অ্যান্ড থিওরি পার্টস, অ্যান্ড আরেকটা পার্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের ইন্ডিয়ান ইকোনমিক সিনারিও পার্ট। ঠিক আছে, আমরা এখানে প্রথম যে চ্যাপ্টারটাকে কভার করব, প্রথম সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে আমার প্ল্যানিং ইন ইন্ডিয়া। যখন আমাদের প্ল্যানিং ইন ইন্ডিয়া কমপ্লিট হয়ে যাবে, দেন আমরা চলে আসবো কনসেপ্ট অ্যান্ড থিওরিসে, এবং সেখান থেকে প্রথম যে চ্যাপ্টার ফান্ডামেন্টালস অফ ইকোনমি সেটাতে আমরা অ্যাপ্রোচ করব। এইভাবে সাইমিলটেনিয়াসলি আমরা কি করব, আমরা ইন্ডিয়ান ইকোনমিকে কভার করব। অ্যান্ড এটা তোমাদের বলে রাখি, আমি এখানে যে স্টাইল অ্যান্ড অ্যাপ্রোচ বা যে ইনফরমেশনগুলো আমি এখানে দেব, সেটা তোমাদের ডাব্লিউবিসিএস এবং ইউপিএসসি দুটোরই ক্ষেত্রে কাজে লাগবে। কিন্তু আমার এই লেকচারগুলো শুধুমাত্র জিএস পোর্শনের জন্য, প্রিলিমস এন্ড মেইনসের জন্য, বাট অপশনালের জন্য কিন্তু নয়। অপশনালের জন্য তোমাদের কিন্তু আরো হায়ার লেভেলে একটু পড়াশোনা করতে হবে, তবে কিছুটা হেল্প করবে। ওকে, আমি ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম জিনিসগুলো এখানে কভার করার চেষ্টা করব। তো চলো, এটা ছিল আমাদের টপিকস, সেই চ্যাপ্টারগুলো আমরা একটু দেখে নিলাম গ্রুপ এ এবং গ্রুপ বি তে। অ্যান্ড গ্রুপ এ তে আছে আমার কনসেপ্ট এন্ড থিওরিজ, অ্যান্ড গ্রুপ বি তে আছে আমার ইন্ডিয়ান ইকোনমিক সিনারিও। এখন আমরা দেখে নিব, আমরা যে প্রথম চ্যাপ্টারটা শুরু করব সেটা হচ্ছে প্ল্যানিং ইন ইন্ডিয়া। এই প্ল্যানিং ইন ইন্ডিয়া এই চ্যাপ্টারটা শুরু করার আগে আমরা দেখে নিব যে এই প্ল্যানিং ইন ইন্ডিয়ার মধ্যে কি কি মাইক্রো লিস্টিং করা যায়, কি 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 টপিকস আছে, সেই কি টপিকস গুলো আমাদের প্রথমে জানা চাই। তো চলে যাই আমরা নেক্সট স্লাইডে। আমি পুরো এই চ্যাপ্টারটাকে দুটি ভাগে বিভক্ত করে দিয়েছি। একটা হচ্ছে বিফোর প্ল্যানিং কমিশনস, অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ আফটার প্ল্যানিং কমিশনস। মানে প্ল্যানিং কমিশনস গঠন হওয়ার আগে যেসব ডেভেলপমেন্টগুলো হয়েছিল সেই সব ডেভেলপমেন্টগুলোকে একটা পার্টে আমি দিয়েছি, এবং প্ল্যানিং কমিশন গঠন হওয়ার পর যে ডেভেলপমেন্টগুলো হয়েছিল সেই সব ডেভেলপমেন্টগুলোকে আমি আফটার প্ল্যানিং কমিশনের পরে একটা সেকশনে আমি ডিভাইড করে দিয়েছি। এই যে প্ল্যানিং কমিশন গঠন হওয়ার আগে যে ডেভেলপমেন্টগুলো, অ্যাকচুয়ালি এগুলোকে আমরা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়াস প্ল্যানিং আমরা বলতে পারি। তো যেই সব প্ল্যানিং গুলো হয়েছিল বিফোর এস্টাবলিশিং প্ল্যানিং কমিশনস, সেগুলোর মধ্যে ছিল ভিসভেসভারাইয়া প্ল্যানিং, ছিল ন্যাশনাল প্ল্যানিং কমিটি, তারপরে আমাদের বোম্বে প্ল্যানের কনসেপ্ট আসে, দেন গান্ধীয়ান প্ল্যান, দেন পিপলস প্ল্যান, দেন সর্বোদয়া প্ল্যান। অ্যান্ড আফটার প্ল্যানিং কমিশন এস্টাবলিশ হওয়ার পর যে ডেভেলপমেন্টটা হয় সেটা হয় আমার ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। তবে এখানে আমরা দেখে নেব যে প্ল্যানিং কমিশন গঠন হওয়ার আগে যে ডেভেলপমেন্ট গুলো ছিল সেই ডেভেলপমেন্ট গুলো কত সালে হয়েছিল। বিসবেসভারাই প্ল্যানিং যেটা প্রথম কনসেপ্ট দেয় প্ল্যানিং এর, সেটা ছিল আমাদের 1934-এ, এবং প্ল্যানিং ন্যাশনাল প্ল্যানিং কমিটি সেটা গঠন হয় আমাদের 1938-এ। বম্বে প্ল্যান আসে আমাদের 1944-এ, এবং বোম্বে প্ল্যানের পরে আসে আমাদের গান্ধীয়ান প্ল্যানও আমাদের 1944-এ, সেম ইয়ারেই আমাদের এটাকে কনসেপচুয়ালাইজ করা হয়। অ্যান্ড পিপলস প্ল্যানসটা হয় আমাদের 1945-এ, এবং সর্বোদয়া প্ল্যানটা আসে 1950-তে। এরপরেই আমাদের প্ল্যানিং কমিশনস কি হয়ে যায়, গঠন হয়ে যায়। এবং প্ল্যানিং কমিশন গঠন হওয়ার পরে যে মেজর ডেভেলপমেন্টটা হয় সেই মেজর ডেভেলপমেন্টটা হচ্ছে 1952-তে, সেটা হচ্ছে কি ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল গঠন হওয়া। এই ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলের কাজ হচ্ছে যে এই প্ল্যানিং কমিশন যে 5 ইয়ার প্ল্যানিং তৈরি করতো, 5 বছরের যে একটা প্ল্যানিং এর ড্রাফট তৈরি করতো, সেই ড্রাফটটার অ্যাপ্রুভাল কিন্তু এই ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল দিত। এবং যখন সেটা অ্যাপ্রুভাল পেয়ে যেত সেটা চলে যেত ফাইন্যান্স মিনিস্ট্রির কাছে, এবং ফাইন্যান্স মিনিস্ট্রি অ্যাকর্ডিংলি সেটাকে প্ল্যান এবং নন প্ল্যান এক্সপেন্ডিচারে ডিভাইড করে নিত। তো এইসব জিনিসগুলো সম্পর্কে আমরা ইন ডিটেইলে পড়বো। ঠিক আছে, তারপরে প্ল্যানিং কমিশন এস্টাবলিশ হওয়ার পর তারপরে আমাদের প্রথম 5 ইয়ার প্ল্যানিং লঞ্চ হয়, সেটা ছিল আমাদের 1951 থেকে 1956।
আর শেষ যেটা আমাদের 5 ইয়ার প্ল্যানিং ছিল সেটা ছিল কি 2012 টু 2017, সেটা ছিল আমাদের 5 ইয়ার প্ল্যানিং। তারপরে কিন্তু আমাদের আর কোনো প্ল্যানিং হয়নি, তারপরে নীতি আয়োগ আমাদের পিকচারে আসে। নীতি আয়োগ কি, নীতি আয়োগ এই প্ল্যানিং কমিশনকে রিপ্লেস করে নীতি আয়োগকে নিয়ে আসা হয়, ঠিক আছে, 2014-এ। এই নীতি আয়োগ সম্পর্কে আমি এইখানে এই চ্যাপ্টারে কিছু পড়বো না, কিন্তু নীতি আয়োগ সম্পর্কে আমি আলাদা একটা চ্যাপ্টার তৈরি করব, কারণ নীতি আয়োগ আমাদের এর ইউপিএসসির জন্য খুবই ইম্পর্টেন্ট। তো এখানকার যে কি কি ডেভেলপমেন্ট গুলো বা এর সাকসেসটা কতটা, ক্রিটিসিজম কতটা, এবং সিনসিস ইন্সপেকশনস এ কতটা সাকসেস পেয়েছে, সেই সব জিনিসগুলো সম্পর্কে আমি ইন ডিটেইলে আলোচনা করব একটা আলাদা চ্যাপ্টারে নীতি আয়োগ নিয়ে, ঠিক আছে। তাই আমি এখানে মাইক্রো লিস্টিং এর মধ্যে আমি আলাদা করে একে কনসিডার করেছি নীতি আয়োগ, ঠিক আছে। তাহলে প্ল্যানিং কমিশনস গঠন হওয়ার, তাহলে দেখে নেওয়া যাক প্ল্যানিং কমিশন ডেভেলপ হওয়ার আগে যেসব ডেভেলপমেন্ট গুলো হয়েছে, সেই সব ডেভেলপমেন্টের মধ্যে প্রথম ছিল সেটা হচ্ছে 1934-এ। সেটা হচ্ছে আমাদের 1934-এ যে প্ল্যানটা নিয়ে এসেছিলেন তিনি, সেই প্ল্যানটা হচ্ছে ভিসভেসভারাইয়া প্ল্যানিং। তিনি এই প্ল্যানিং এর কনসেপ্টটা, তার একটা বই ছিল, সেই বইয়ের মধ্যে তিনি কনসেপচুয়ালাইজ করেন। সেই বইটার নাম হচ্ছে প্ল্যান ইকোনমি ইন ইন্ডিয়া। তার এই বইয়ের মধ্যে তিনি প্ল্যানিং এর কনসেপ্টটা দিয়েছিলেন, এবং যে প্ল্যানিং এর কনসেপ্টটা তিনি এখানে দিয়েছিলেন সেটা ছিল আমাদের 10 বছরের জন্য, যার অবজেক্টিভ ছিল ডবলিং ন্যাশনাল ইনকাম এন্ড কনজাম্পশন, মানে ন্যাশনাল ইনকামকে ডবল করা এবং কনজাম্পশনটাকে ডবল করা। কিন্তু তার যে কোর আইডিয়া, তার প্ল্যানিং এর যে কোর আইডিয়া, সেই কোর আইডিয়া কিন্তু অন্য ছিল। তার কোর আইডিয়াটা কি ছিল, আমাদের যে এগ্রিকালচারাল ফোর্স আছে, আমাদের যে লেবার ফোর্সকে আমাদের এগ্রিকালচার থেকে, মানে এগ্রিকালচার লেবার থেকে সেই ফোর্সকে ইন্ডাস্ট্রিয়াল লেবারে কনভার্ট করা। আমাদের যে লেবার ফোর্স আছে সেই লেবার ফোর্সকে এগ্রিকালচার থেকে ইন্ডাস্ট্রিয়াল লেবারে কনভার্ট করা, এটা তার কিন্তু প্ল্যানিং এর কোর আইডিয়া ছিল। এরপরে যে নেক্সট ডেভেলপমেন্টটা হয় সেটা হয় ন্যাশনাল প্ল্যানিং কমিটি গঠন হওয়া। এই ন্যাশনাল প্ল্যানিং কমিটি গঠন করেছিলেন সুভাষচন্দ্র বোস, অ্যান্ড যার প্রেসিডেন্ট ছিলেন জওহরলাল নেহরু, আমাদের পূর্ব এবং প্রথম প্রাইম মিনিস্টার। তিনি ছিলেন প্রেসিডেন্ট এই ন্যাশনাল প্ল্যানিং কমিটির। ন্যাশনাল প্ল্যানিং কমিটি কতগুলো অবজেক্টিভকে মাথায় রেখেছিলেন বা কনসেপচুয়ালাইজ করেছিলেন। তাদের মধ্যে অন্যতম হচ্ছে পোভার্টি এলিভেশনস, অ্যাডোকুয়েট স্ট্যান্ডার্ড অফ লিভিং, অ্যান্ড হেভি ইন্ডাস্ট্রিজ। পোভার্টি এলিভেশনস, যখন আমাদের ইন্ডিপেন্ডেন্স হওয়ার আগে আমাদের ইকোনমিক সিনারিও খুবই খারাপ ছিল, এবং পুরো সোসাইটিতে, পুরো ইকোনমিতে দরিদ্রের যে সংখ্যা, সেই সংখ্যাটা অনেক বেশি ছিল। তো মোটামুটি প্রত্যেকটা প্ল্যানিংয়ে আমাদের একটা অবজেক্টিভ থেকেই থাকে, সেটা হচ্ছে পোভার্টি এলিভেশন বা দরিদ্রতা দূর করা। নেক্সট যেটা অবজেক্টিভ ন্যাশনাল প্ল্যানিং কমিটি কনসিডার করেছিল সেটা হচ্ছে অ্যাডোকুয়েট স্ট্যান্ডার্ড অফ লিভিং। এখানে অ্যাডোকুয়েট স্ট্যান্ডার্ড অফ লিভিং মানে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে স্ট্যান্ডার্ড অফ লিভিং থাকবে। কিন্তু স্ট্যান্ডার্ড অফ লিভিং এই টার্মটাকে বোঝার জন্য আমাদের কতগুলো প্যারামিটারকে জানতে হবে। অ্যাকচুয়ালি কি কি প্যারামিটার একটা ইকোনমিতে বা একটা সোসাইটিতে থাকলে আমরা বলতে পারবো যে সেই সোসাইটি বা সেই ইকোনমিতে স্ট্যান্ডার্ড অফ লিভিং আছে। সেই সব প্যারামিটার বা সেই সব ডাইমেনশনের মধ্যে অন্যতম হচ্ছে কি, যে ইন্ডিভিজুয়াল ওয়েলথ কতটা আছে। আর কি দেখবো সেখানে, যে কস্ট অফ গুড অ্যান্ড সার্ভিসেস, গুডস অ্যান্ড সার্ভিসের কস্ট কতটা সেটা। আমার সেখানে অ্যাভেলেবিলিটি অর অ্যাফোর্ডেবল কোয়ালিটি অ্যান্ড অ্যাফোর্ডেবল হাউজিং কতটা আছে সেই ইকোনমিতে, কোয়ালিটি এবং অ্যাফোর্ডেবল এডুকেশন কতটা আছে সেই সোসাইটিতে, এবং হেলথ কোয়ালিটি, হেলথ কেয়ার কতজন পাচ্ছে সেটার উপর ডিপেন্ড করে আমরা বুঝতে পারবো স্ট্যান্ডার্ড অফ লিভিং। আবার সেই সোসাইটি বা সেই ইকোনমিতে সেফটি কতটা আছে, সেই সেফটির উপর ডিপেন্ড করেও আমরা কিন্তু বলতে পারবো যে সেখানে স্ট্যান্ডার্ড অফ লিভিংটা কেমন। তাছাড়াও আরো অনেক প্যারামিটার আছে, তার মধ্যে আছে আমাদের পলিটিক্যাল অ্যান্ড রিলিজিয়াস ফ্রিডম সেই ইকোনমিতে। পলিটিক্যাল ফ্রিডম মানে কোনো ইকোনমি
বা কোনো ইকোনমিতে বা কোনো সোসাইটি স্ট্যান্ডার্ড অফ লিভিং যেসব প্যারামিটার গুলো দিয়ে মাপা হয় সেগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল ওয়েলথ, কস্ট অফ গুড অ্যান্ড সার্ভিসেস, সেখানেকার যে সেই ইকোনমির গুডস অ্যান্ড সার্ভিসের কস্ট কতটা, সেখানে অ্যাফোর্ডেবিলিটি হাউজিং কতটা, এডুকেশন আমরা কিভাবে পাচ্ছি, সেখানে কোয়ালিটি এবং অ্যাফোর্ডেবল হাউজিং সেখানে পাচ্ছি কিনা, কোয়ালিটি এবং অ্যাফোর্ডেবল হেলথ সিস্টেম আমরা সেখানে পাচ্ছি কিনা, সেই ইকোনমিতে সেফটি কতটা আছে এবং পলিটিক্যাল এবং রিলিজিয়াস ফ্রিডম কতটা আছে, সেটার উপর ডিপেন্ড করে আমরা বলতে পারবো সেই সোসাইটিতে স্ট্যান্ডার্ড অফ লিভিং কতটা। তো ন্যাশনাল প্ল্যানিং কমিটি এটিকে একটি অবজেক্টিভ হিসাবে নিয়েছিল যে আমাদের এমন একটা ইকোনমি তৈরি করতে হবে যে ইকোনমিতে অ্যাডোকুয়েট স্ট্যান্ডার্ড অফ লিভিং থাকবে। নেক্সট যেটা অবজেক্টিভ ন্যাশনাল প্ল্যানিং কমিটি কনসিডারেশনের মধ্যে নিয়েছিল সেটা হচ্ছে ফোকাস অন হেভি ইন্ডাস্ট্রিজ, এবং হেভি ইন্ডাস্ট্রিজে কি থাকবে, পাবলিক ওনারশিপ থাকবে। পাবলিক ওনারশিপ মানে হচ্ছে এখানে গভর্নমেন্ট কন্ট্রোল থাকবে, মানে কোনো প্রাইভেট ইন্ডিভিজুয়াল হেভি ইন্ডাস্ট্রিকে অন করবে না। এখন হেভি ইন্ডাস্ট্রিজ বলতে কোন ইন্ডাস্ট্রিগুলোকে বোঝানো হয়েছে? অ্যাকচুয়ালি হেভি ইন্ডাস্ট্রিকে আমরা মোটামুটি বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন ডাইমেনশনে একে ক্লাসিফাই করতে পারি। যদি আমরা লেবার ফোর্স দিয়ে হেভি ইন্ডাস্ট্রিজ মানে যদি আমরা লেবার ফোর্স দিয়ে ইন্ডাস্ট্রিকে ক্লাসিফাই করি তাহলে আমরা দেখব যে লেবার ফোর্স অনুযায়ী ইন্ডাস্ট্রিকে তিন ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ, ঠিক আছে, দ্বিতীয় হচ্ছে আমার কি লার্জ স্কেল ইন্ডাস্ট্রিজ, আর হচ্ছে মিডিয়াম স্কেল ইন্ডাস্ট্রিজ। এটা কিন্তু লেবার ফোর্স অনুযায়ী। এবং কি ধরনের রো মেটেরিয়াল ইউজ হচ্ছে বা রো মেটেরিয়াল অনুযায়ী আমরা আবার ইন্ডাস্ট্রিকে দুভাগে ভাগ করতে পারছি। রো মেটেরিয়াল অনুযায়ী আমরা ইন্ডাস্ট্রিকে আবার দুভাগে ভাগ করতে পারছি। একটা হচ্ছে আমার হেভি ইন্ডাস্ট্রি, যার কথা এখানে বলা হয়েছে, আর একটা হচ্ছে আমাদের লাইট ইন্ডাস্ট্রি। হেভি ইন্ডাস্ট্রিজ কোনগুলো? হেভি ইন্ডাস্ট্রিজ আর দোজ ইন্ডাস্ট্রিজ দ্যাট ইউজেস হেভি অ্যান্ড বাল্কি মেটেরিয়াল অ্যান্ড প্রডিউসেস সেম ক্যাটাগরি প্রোডাক্ট। এর এক্সাম্পল কি? স্টিল অ্যান্ড আয়রন ইন্ডাস্ট্রি। স্টিল অ্যান্ড আয়রন ইন্ডাস্ট্রি মানে হেভি ইন্ডাস্ট্রি, আমরা সেই সব ইন্ডাস্ট্রিগুলোকে বলছি যেসব ইন্ডাস্ট্রিগুলো হেভি এবং বাল্কি র মেটেরিয়াল ইউজ করে এবং সেম ক্যাটাগরি প্রোডাক্ট তৈরি করে। তার মধ্যে এক্সাম্পল হচ্ছে স্টিল এবং আয়রন ইন্ডাস্ট্রি, এগুলো হচ্ছে হেভি ইন্ডাস্ট্রি। লাইট ইন্ডাস্ট্রি কি? লাইট ইন্ডাস্ট্রি হচ্ছে তার অপোজিট, যেসব ইন্ডাস্ট্রিগুলো স্মল প্রপোর্শন অফ র মেটেরিয়াল ইউজ করে, ঠিক আছে, এবং কি করে হালকা প্রোডাক্ট তৈরি হয়, যেমন ফ্যান ফ্যাক্টরি, এইসব জিনিসগুলো হচ্ছে আমার কি লাইট ইন্ডাস্ট্রি। এখানে যে ইন্ডাস্ট্রিজ কথা বলা হয়েছে সেটা হচ্ছে হেভি ইন্ডাস্ট্রিজ কথা। ইন্ডাস্ট্রিকে আরো ক্লাসিফাই করা যায় অ্যাকর্ডিং টু দা ওনারশিপ, মানে কে সেই ইন্ডাস্ট্রিকে অন করছে। যদি সেটা গভর্নমেন্ট অন করে তাহলে সেটাকে পাবলিক সেক্টর ইন্ডাস্ট্রিজ বলা হচ্ছে। যদি কোনো প্রাইভেট ইন্ডিভিজুয়াল সেটাকে অন করে তাহলে সেটাকে প্রাইভেট সেক্টর ইন্ডাস্ট্রিজ বলা হচ্ছে। যদি গভর্নমেন্ট প্লাস প্রাইভেট ইন্ডিভিজুয়াল দুজনে মিলে কোনো ইন্ডাস্ট্রিকে যদি অন করে তাহলে আবার সেটাকে আমার বলা হচ্ছে জয়েন্ট সেক্টর ইন্ডাস্ট্রিজ, ঠিক আছে। কোঅপারেটিভ ইন্ডাস্ট্রিজ এর কনসেপ্ট আছে, যেখানে কোনো সোশ্যাল গ্রুপ বা পার্টিকুলার গ্রুপ মিলে কোনো ইন্ডাস্ট্রিকে অন করছে, সেটাকে আবার বলা হচ্ছে যে জয়েন্ট সেক্টর ইন্ডাস্ট্রিজ। আবার ইন্ডাস্ট্রিকে আরো অন্যভাবে ক্লাসিফাই করা যায় অ্যাকর্ডিং টু দ্য ইউজেস অফ র মেটেরিয়াল, ঠিক আছে। যেই সব ইন্ডাস্ট্রি এগ্রিকালচার প্রোডাক্টকে এসে র মেটেরিয়াল ইউজ করে তাদের বলে অ্যাগ্রো বেস ইন্ডাস্ট্রি। যেসব ইন্ডাস্ট্রি মিনারেলকে এজ এ র মেটেরিয়াল হিসাবে ইউজ করে তাদের মিনারেল বেস ইন্ডাস্ট্রিজ বলা হয়। যেসব ইন্ডাস্ট্রি ফরেস্ট যে প্রডিউস সেই সব জিনিসগুলোকে র মেটেরিয়াল হিসাবে ইউজ করে তাদেরকে বলা হয় আমার কি ফরেস্ট বেস ইন্ডাস্ট্রি। এছাড়াও লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি, ক্যাপিটাল ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি, ভিলেজ এবং কটেজ ইন্ডাস্ট্রি, এইসব এইভাবে ইন্ডাস্ট্রিকে ক্লাসিফিকেশন করা যায়। কিন্তু ন্যাশনাল প্ল্যানিং কমিটির মধ্যে যে ইন্ডাস্ট্রিকে এখানে ইয়ে করা হয়েছে, ফোকাস করা হয়েছে, সেটা হচ্ছে হেভি ইন্ডাস্ট্রিজ। আর হেভি ইন্ডাস্ট্রি হচ্ছে সেই সব ইন্ডাস্ট্রিগুলো যেসব ইন্ডাস্ট্রিগুলো আমার কি হবে হেভি এবং বাল্কি র মেটেরিয়াল ইউজ করবে। উদাহরণ হচ্ছে আমার কি স্টিল এবং আয়রন ইন্ডাস্ট্রির কথা এখানে বলা হয়েছে। এই প্ল্যানটা এসেছিল আমাদের 1938-এ, ঠিক আছে। এই প্ল্যানটাকে আমাদের বলা হচ্ছে ফার্স্ট অ্যাটেম্প্ট অফ ইকোনমিক প্ল্যানিং, ঠিক আছে। এই ন্যাশনাল প্ল্যানিং কমিটি যে গঠন হলো এটাকে আমাদের অনেক সময় বলা হয়ে থাকে যে প্রথম ইকোনমিক প্ল্যানিং এর অ্যাটেম্প কখন নেওয়া হয়, সেটা 1938-এ নেওয়া হয়। সেটা কি ছিল? ন্যাশনাল প্ল্যানিং কমিটি গঠন। প্রথম অ্যাটেম্প কিন্তু 1938-এ নেওয়া হয়েছিল। এখন 1934-এ যে প্ল্যানিং এর যে কনসেপ্টটা, সেই প্ল্যানিং এর কনসেপ্টটা প্রথম দেওয়া হয়েছিল, বাট অ্যাটেম্প নেওয়া হয়েছিল আমাদের 1938-এ। সেটা হচ্ছে ন্যাশনাল প্ল্যানিং কমিটির মাধ্যমে, যেখানে জওহরলাল নেহরু ছিল সেই ন্যাশনাল প্ল্যানিং কমিটির প্রেসিডেন্ট, এবং সুভাষ চন্দ্র বোস এই ন্যাশনাল প্ল্যানিং কমিটিকে কি করেছিলেন? গঠন করেছিলেন, রাইট। নেক্সট যে ডেভেলপমেন্টটা হয়েছিল সেটা ছিল আমাদের 1944-এ। সেটা হচ্ছে আমাদের বম্বে প্ল্যান। এই পুরো বম্বে প্ল্যানটাকে 1944-এ নিয়ে আসা হয়। কয়েকজন প্রমিনেন্ট ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তাদের মধ্যে ইম্পর্টেন্ট ছিলেন পুরুষোত্তম ঠাকুর এবং জিডি বিড়লা, এই বম্বে প্ল্যানটাকে কনসেপচুয়ালাইজ করেন। বেসিক্যালি এই বম্বে প্ল্যানের যে ইফেক্ট, সেই ইফেক্টটা দেখা গিয়েছিল আমাদের বম্বে এবং আহমেদাবাদে। যে অবজেক্টিভ বা যে কোর আইডিয়ার উপর এই বম্বে প্ল্যান মানে তৈরি হয়েছিল সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে প্রোভাইডিং বেসিক ইনফ্রাস্ট্রাকচার এবং কি ইনভেস্টমেন্ট অন ইন্ডাস্ট্রিজ, বেসিক্যালি হেভি ইন্ডাস্ট্রিজ। মানে ন্যাশনাল প্ল্যানিং কমিটির মতো করে বম্বে প্ল্যানও হেভি ইন্ডাস্ট্রিজের উপর মানে ফোকাস করেছিল, বেসিক্যালি আয়রন এবং স্টিল ইন্ডাস্ট্রিজ উপর।
এক্সপানশন অফ কনজিউমার এন্ড টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ, ঠিক আছে, কনজিউমার এবং টেক্সটাইল ইন্ডাস্ট্রিকে এক্সপানশন করার কথা এখানে বোম্বে প্ল্যানের মধ্যে বলা হয়েছিল। এন্ড ফাইভ ফল গ্রোথ ইন ইন্ডাস্ট্রি সেক্টর, মানে ইন্ডাস্ট্রি সেক্টরে ফাইভ ফল গ্রোথের কথা এখানে বলা হয়েছিল। তো প্রথম যে পয়েন্টটা, প্রোভাইডিং বেসিক ইনফ্রাস্ট্রাকচার, যেটা বোম্বে প্ল্যানের মধ্যে নেওয়া হয়েছিল, এখানে বেসিক ইনফ্রাস্ট্রাকচার বলতে কি জিনিস বোঝানো হয়েছে, কোন কোন প্যারামিটার গুলোকে এখানে কনসিডার করা হয়েছে বেসিক ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে। বেসিক ইনফ্রাস্ট্রাকচার, আমরা যদি ইনফ্রাস্ট্রাকচারের কথা ভাবি, তো ইনফ্রাস্ট্রাকচারকে আমরা মোটামুটি দুভাগে ভাগ করতে পারি, ঠিক আছে। একটা হচ্ছে ইকোনমিক ইনফ্রাস্ট্রাকচার, ইকোনমিক ইনফ্রাস্ট্রাকচার, আর একটা হচ্ছে আমাদের সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার। সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার, ইকোনমিক ইনফ্রাস্ট্রাকচার আমাদের ডাইরেক্টলি ইকোনমিতে কন্ট্রিবিউট করে, এবং সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার কি করে, আমাদের যে হিউম্যান ক্যাপাসিটি বিল্ডিং সেটা তৈরি করে, মানে হিউম্যানের মধ্যে বা মানুষের মধ্যে একটা ক্যাপাসিটি বিল্ডিং করে, যার ফলে সে পরবর্তীতে ইকোনমিতে কন্ট্রিবিউট করতে সক্ষম হয়। এন্ড ইকোনমিক ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে যেইসব জিনিসগুলো আসে, যেইসব প্যারামিটার্স বা যেইসব জিনিসগুলো আছে, সেটা হচ্ছে আমাদের রোডস ডেভেলপমেন্ট, টেলিকমিউনিকেশন ডেভেলপমেন্ট, টেলিকমিউনিকেশন ডেভেলপমেন্ট, এডুকেশনাল ডেভেলপমেন্ট, এডুকেশনের মধ্যে আমাদের ডেভেলপমেন্ট অফ স্কুলস, ডেভেলপমেন্ট অফ স্কুলস অ্যান্ড কলেজেস, আইআইটিস, এগুলো আমাদের কি হচ্ছে যে ইকোনমিক ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে পড়ছে। তো এখানকার মধ্যে যে এডুকেশন, সেই এডুকেশনটা কিন্তু আমাদের এডুকেশনাল যে ডেভেলপমেন্ট, সেটা কিন্তু সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে আসে। এর মাধ্যমে কি হয়, হিউম্যান ক্যাপিটাল বিল্ড হয়। আর কি, স্যানিটারি ডেভেলপমেন্ট, ড্রিঙ্কিং ওয়াটার ডেভেলপমেন্ট, তারপরে তারপরে হচ্ছে কমিউনিকেশন ডেভেলপমেন্ট, টেলিকমিউনিকেশন ডেভেলপমেন্ট, এবং ব্যাংকিং সিস্টেম, ইন্স্যুরেন্স সিস্টেম, এইসব জিনিসগুলো সমস্ত কিছুই আমার কিন্তু ইকোনমিক ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে আসে। এবং সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে যেসব জিনিসগুলো আছে, সেটা হচ্ছে প্রথমটা বললাম এডুকেশন আসছে, তারপরে আমাদের হেলথ আসছে। তো এইসব জিনিসগুলো হচ্ছে আমাদের সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার। তো এখানে প্রোভাইডিং বেসিক ইনফ্রাস্ট্রাকচার বলতে এইসব জিনিসগুলোকে মোটামুটি বোঝানো হয়েছে। ইকোনমিক দিক দিয়ে বোঝানো হচ্ছে রেলওয়ে ডেভেলপমেন্ট, রোডস ডেভেলপমেন্ট, টেলিকমিউনিকেশন ডেভেলপমেন্ট, ব্যাংকিং সিস্টেম ডেভেলপমেন্ট, বেসিক্যালি ব্যাংকিং সিস্টেম, ইন্স্যুরেন্স সিস্টেম, এইসব জিনিসগুলো, ফাইন্যান্সিয়াল সেক্টর যে ডেভেলপমেন্ট, সেই জিনিসগুলোর কথা এখানে মতো ইকোনমিক ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে আমরা কনসিডার করব। এবং সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে যেসব জিনিসগুলো আমরা কনসিডার করবো, সেটা হচ্ছে এডুকেশন, হেলথ, স্যানিটেশন, এইসব জিনিসগুলো কি হয়, আমাদের হিউম্যান ক্যাপিটালকে বিল্ড করতে সাহায্য করে। পরবর্তীতে সেই হিউম্যান আমাদের কি করে ইন্ডিয়ান ইকোনমিতে কন্ট্রিবিউট করতে সক্ষম হয়। তো এখানে বোম্বে প্ল্যানের মধ্যে বেসিক ইনফ্রাস্ট্রাকচার বলতে এইসব ডাইমেনশনগুলোকে বোঝানো হয়েছে। ইনভেস্টমেন্ট অন হেভি ইন্ডাস্ট্রিজ, যেটা আমি এর আগে বললাম যে হেভি ইন্ডাস্ট্রিকে আমরা ক্লাসিফাই করলাম, এবং হেভি ইন্ডাস্ট্রি হচ্ছে সেই সব ইন্ডাস্ট্রিজগুলো যেসব ইন্ডাস্ট্রিগুলো বাল্কি এবং হেভি র মেটেরিয়াল ইউজ করছে, ঠিক আছে। এক্সাম্পল আমি এর আগেও দিলাম, সেটা হচ্ছে কি আয়রন এবং স্টিল ইন্ডাস্ট্রি হচ্ছে আমার কি হেভি ইন্ডাস্ট্রি উদাহরণ। তারপরে এক্সপানশন কনজিউমার এবং টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ এর এক্সপানশনের কথা বলা হয়েছিল। তারপরে ফাইভ ফল গ্রোথ ইন ইন্ডাস্ট্রি সেক্টর, এটা হচ্ছে বোম্বে প্ল্যানের মধ্যে করা হয়েছিল। নেক্সট যে ডেভেলপমেন্টটা হয়, সেটা ছিল 1944-এ, এবং যে প্ল্যানটা নিয়ে আসা হয়, সেই প্ল্যানটা হচ্ছে আমাদের গান্ধিয়ান প্ল্যান। এই গান্ধিয়ান প্ল্যানকে নিয়ে আসেন শ্রীমান নারায়ণ আগরওয়াল। গান্ধিয়ান প্ল্যান যে সব থেকে বেশি এগ্রিকালচারের উপর ইম্পর্টেন্স বা ফোকাস করেছিল, যেখানে আমরা দেখেছিলাম যে এনপিসি, ন্যাশনাল প্ল্যানিং কমিটি, এবং বম্বে প্ল্যান, হেভি ইন্ডাস্ট্রিজ এবং লার্জ স্কেল ইন্ডাস্ট্রিজকে প্রমোট করার কথা বলে। যেখানে দেখতে পাচ্ছি আমরা যে গান্ধিয়ান প্ল্যান সম্পূর্ণ এনপিসি এবং বম্বে প্ল্যানকে কন্ট্রাডিক্ট করছে। এর পিছনে কারণটা কি ছিল? অ্যাকচুয়ালি দীর্ঘদিন যাবৎ ব্রিটিশদের ইকোনমিক পলিসি আমাদের অর্থ ব্যবস্থাকে স্বতন্ত্র করে তুলেছিল, প্রথম। দ্বিতীয় হচ্ছে যে আমাদের যে এগ্রিকালচারের ফোর্স, সেই এগ্রিকালচারাল ফোর্স তত বেশি ওয়েল ইকুইপ ছিল না মডার্ন টেকনোলজিকে অ্যাডপ্ট করার জন্য, মানে টেকনোলজিক্যাল আপগ্রেডেশন সেই টাইমে খুব একটা আমাদের ভালো হয়নি, এবং লেবার ফোর্সের মধ্যে সাফিসিয়েন্ট পরিমাণে স্কিলস ছিল না যে মডার্ন টেকনোলজিকে ওরা অ্যাডপ্ট করবে। তাছাড়াও বেশিরভাগ এগ্রিকালচার যে ফোর্স, সেই বেশিরভাগ এগ্রিকালচার ফোর্স আমাদের এগ্রিকালচার রিলেটেড অ্যাক্টিভিটিতে, বেসিক্যালি প্রাইমারি সেক্টর বা প্রাইমারি রিলেটেড অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত ছিল, ঠিক আছে। এর মানে এটা না যে গান্ধিয়ান প্ল্যান সম্পূর্ণভাবে মানে ইন্ডাস্ট্রির বিপক্ষে ছিল, তবে এই গান্ধিয়ান প্ল্যান কোটেজ এবং ভিলেজ ইন্ডাস্ট্রিকে প্রমোট করার কথা বলে। নেক্সট যে আইডিয়াটা গান্ধিয়ান প্ল্যান প্রমোট করেছিল, সেটা হচ্ছে ডিসেন্ট্রালাইজ ইকোনমিক স্ট্রাকচার। এখানে
ডিসেন্ট্রালাইজ ইকোনমিক স্ট্রাকচার বলতে কি বোঝানো হয়েছে? অ্যাকচুয়ালি ডিসেন্ট্রালাইজ ইকোনমিক স্ট্রাকচারে আমরা বর্তমানে যে এর এক্সাম্পলটা নিতে পারি সেটা হচ্ছে আমাদের কি পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন, পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনস। এই পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনটা কি? এটা হচ্ছে 3 টায়ার সিস্টেম, যেখানে পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন এটাকে আমরা জানি, যেখানে সাফিসিয়েন্ট পরিমাণ ইকোনমিক এবং ফাইন্যান্সিয়াল পাওয়ার পঞ্চায়েতকে দেওয়া হয়। এর পিছনে যে রিজনটা ছিল যে ভিলেজ যেন নিজে থেকে স্বনির্ভর হয়ে উঠতে পারে, যেটাকে আমরা আত্মনির্ভর ভারত বর্তমানে কল্পনা করছি, ঠিক আছে? মানে ভিলেজ কি হবে, নিজে থেকে সেলফ কন্টেইনড ভিলেজে পরিণত হবে। তো গান্ধিয়ান প্ল্যান থেকে যেসব জিনিসগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের গান্ধিয়ান প্ল্যান ছিল 1944-এ, এবং এই গান্ধিয়ান প্ল্যানকে নিয়ে এসলেন শ্রীমান নারায়ণ আগরওয়াল। শ্রীমান নারায়ণ আগরওয়াল সব থেকে যে জিনিসটার উপর বেশি এমফাসাইজ করেছিল সেটা হচ্ছে এগ্রিকালচার এবং ডিসেন্ট্রালাইজ ইকোনমিক স্ট্রাকচারের কথা এই প্ল্যানের মধ্যে বলা হয়, এবং কোটেস এবং ভিলেজ ইন্ডাস্ট্রিজকে প্রমোট করার কথা এই প্ল্যানের মধ্যে বলা হয়। নেক্সট যেটা ডেভেলপমেন্ট হয়েছিল সেটা হয়েছিল আমাদের 1944-এ যে প্ল্যানটা আসে, সেই প্ল্যানটা হচ্ছে আমাদের পিপলস প্ল্যান। এটাকে এমএনস রয় প্ল্যান অনেক সময় বলা হয়ে থাকে, এবং যে আইডিওলজির উপর এই প্ল্যানটা বেস্ট সেটা ছিল আমাদের মার্কসিস্ট সোশ্যালিজম। এখানে সোশ্যালিজম কি জিনিস, কমিউনিজম কি জিনিস, এইসব জিনিসগুলো আমরা ফান্ডামেন্টালস অফ ইকোনমিতে পড়বো, যেখানে কোন দেশ কি ধরনের ইকোনমিক মডেলকে ফলো করে, বা আমাদের 5 ইয়ার ইকোনমিক্স প্ল্যানসে আমরা দেখবো যে অনেক সময় আমাদের বিভিন্ন ধরনের প্ল্যানগুলো ইউজ করা হচ্ছে, স্ট্রাকচারাল প্ল্যান প্রপোজ করা হচ্ছে, অনেক সময় আমাদের সেখানে ইন্ডিকেটিভ প্ল্যান আমরা নিচ্ছি, অনেক সময় ইম্পারেটিভ প্ল্যান নিচ্ছি, ঠিক আছে? এই যে বিভিন্ন ধরনের যে ফান্ডামেন্টালস ইকোনমিক কনসেপ্ট, সোশ্যালিজম, কমিউনিজম, ক্যাপিটালিজম, ঠিক আছে, এইসব জিনিসগুলো আমরা ফান্ডামেন্টালস অফ ইকোনমিতে পড়বো। পিপলস প্ল্যান সব থেকে বেশি যে জিনিসটার উপর জোর বা এমফাসাইজ করেছিল সেটা হচ্ছিল কি, যে বেসিক নেসেসিটিস অফ লাইফ, বেসিক নেসেসারিজ অফ লাইফ উইল বি প্রোভাইডেড। এখন বেসিক নেসেসারিজ অফ লাইফ উইল বি প্রোভাইডেড মানে এখানে কি বোঝানো হয়েছে? যে আমাদের বেঁচে থাকার জন্য যে বেসিক সামগ্রী, রুটি, কাপড়া, মকান, এইসব জিনিসগুলো কে প্রোভাইড করবে? গভর্নমেন্ট প্রোভাইড করবে। তো পিপলস প্ল্যান বেসিক নেসেসারিজ অফ লাইফকে প্রমোট করার জন্য এখানে কথা বলেছিলেন। এবং নেক্সট যে জিনিসগুলোর উপর এই পিপলস প্ল্যান এমফাসাইজ করেছিল সেগুলোর মধ্যে হচ্ছে রেলওয়ে ডেভেলপমেন্টস, রোডস ডেভেলপমেন্ট, শিপিং ডেভেলপমেন্ট। এই রেল, রোডস এবং শিপিং ডেভেলপমেন্ট মানে এখানে বোঝানো হয়েছে যে কমিউনিকেশনকে কিভাবে ডেভেলপ করা যায় তার কথাই এর মধ্যে বলা হয়েছে। এবং প্রত্যেকটা সেক্টরে, বি ইট প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর এবং টার্সিয়ারি সেক্টর, সেই সময় টার্সিয়ারি সেক্টর ততটা বেশি ডেভেলপ হয়নি, তবে প্রত্যেকটা সেক্টরে প্রোডাকশন কি করে ইনক্রিজ করা যায়, ঠিক আছে, সেই প্রোডাকশন ইনক্রিজ করার কথা এই পিপলস প্ল্যান বা এমএনস রয় প্ল্যানের মধ্যে বলা হয়েছিল। নেক্সট যে ডেভেলপমেন্টটা হয়েছিল সেই নেক্সট ডেভেলপমেন্টটা হয়েছিল আমাদের 1950-তে, ঠিক আছে? যে প্ল্যানটা আসে সেই প্ল্যানটার নাম হচ্ছে আমাদের সর্বদয়া প্ল্যান। ইট ওয়াজ ড্রাফটেড বাই জয়প্রকাশ নারায়ণ। তো বেসিক্যালি এই প্ল্যানটা গান্ধিয়ান প্ল্যান থেকে ইন্সপায়ার্ড, যেটা আমাদের শ্রীমান নারায়ণ আগরওয়াল নিয়ে এসেছিলেন। এবং গান্ধিয়ান প্ল্যানের মতো করে এই প্ল্যানটা স্মল স্কেল টেক্সটাইল এবং কোটেজ ইন্ডাস্ট্রিজকে প্রমোট করার কথা বলে, এবং এগ্রিকালচার সেক্টরকেও প্রমোট করার কথা এই প্ল্যানের মধ্যে বলা হয়। মানে গান্ধিয়ান প্ল্যানের উপর এটা সম্পূর্ণভাবে বেস ছিল সর্বদয়া প্ল্যান। ইট ওয়াজ ড্রাফটেড বাই জয়প্রকাশ নারায়ণ, ঠিক আছে? সালটা এখানে মনে রাখতে আমাদের 1950। এরপরেই আমাদের ইস্টাবলিশ হয়ে যায় প্ল্যানিং কমিশনস। তবে এখানে এক্সামের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অনেক সময় ক্রোনোলজি আমাদের জিজ্ঞাসা করে নেয়, ঠিক আছে, যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড প্ল্যান থেকে কোন প্ল্যানটা আগে এসেছিল, তারপরে কি প্ল্যান এসেছিল, সেই জিনিসটা অনেক সময় ডিসকাস মানে বলে দেয়। এখানে বোম্বে প্ল্যানটা এসেছিল আমাদের 1944-এ, ঠিক আছে? পুরুষোত্তম ঠাকুর এবং জিডি বিড়লা মানে মোট 10 জন মানে প্রমিনেন্ট ইন্ডাস্ট্রিয়ালিস্ট মিলে এই প্ল্যানটাকে নিয়ে আসেন। তারপরে সেম ইয়ারে 1944-এ আমাদের আসে গান্ধিয়ান প্ল্যান, যেটা আমি বললাম যে এস এন আগরওয়াল, শ্রীমান নারায়ণ আগরওয়াল এই গান্ধিয়ান প্ল্যানকে নিয়ে আসেন। এবং তারপরে যে প্ল্যানটা আসে সেটা হচ্ছে আমাদের 1945-এ, সালটা আমাদের মুখস্থ রাখতে হবে, এবং এটাকে অনেক সময় এমএনস রয় প্ল্যান বলা হয়, ঠিক আছে? এর অথর ছিলেন এমএনস রয়। তারপরে আসে আমাদের সর্বদয়া প্ল্যান আসে আমাদের 1950-তে। এই সর্বদয়া প্ল্যানের পর আমাদের মার্চ 1950-তে আমাদের প্ল্যানিং কমিশন এস্টাবলিশ হয়ে যায়। তারপরেই আমাদের পঞ্চবার্ষিকী যে অর্থনৈতিক ব্যবস্থা, সেই অর্থনৈতিক ব্যবস্থা আমাদের পিকচারে চলে আসে। তাহলে আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্ত। নেক্সট ক্লাসে আমরা প্ল্যানিং কমিশনস এবং ফার্স্ট 5 ইয়ার প্ল্যানিং, সেকেন্ড 5 ইয়ার প্ল্যানিং, থার্ড 5 ইয়ার প্ল্যানিং ক্রোনোলজিক্যালি আমরা সেই সব জিনিসগুলোকে কভার করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং।